আজ আমাদের হাতে টেকওয়ার্ল্ড বাংলাদেশের ২৫শে নভেম্বরের সংস্করণ থেকে কয়েকটা দারুণ খবর আছে। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়ার বিষয় দিয়ে, নিরাপত্তা। হ্যাঁ, চলুন। প্রথম যে খবরটা আমাদের হাতে সেটা বলছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। সত্যি বলতে এই কথাটা তো আমরা প্রায়ই শুনি, কিন্তু হয়তো গুরুত্বটা সবসময় বুঝি না। ঠিক। আমার মনে আছে একবার আমার এক বন্ধুর অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল ওর পোষা বেড়ালের নাম আর জন্মসাল। যেটা খুব কমন একটা ভুল। হ্যাঁ, আর হ্যাকাররা কিন্তু এখন সোশ্যাল মিডিয়া থেকে এই ধরনের তথ্য খুব সহজেই বের করে ফেলে। এই ঝুঁকিটা কি আসলেই এতটা বেড়েছে? ঝুঁকিটা শুধু বাড়েনি, ঝুঁকির ধরনটাই বদলে গেছে। দুর্বল পাসওয়ার্ডকে আগে আমরা বলতাম মানে বাড়ির দরজা খোলা রেখে ঘুমানোর মতো। কিন্তু এখনকার বাস্তবতা আরও ভয়াবহ। বিষয়টা শুধু দরজা খোলা রাখার মতো নয়। তাহলে ভাবুন তো, আপনার চুরি যাওয়া পাসওয়ার্ড দিয়ে হ্যাকাররা কি করে? এটা ডার্ক ওয়েবে বিক্রি হয়। হ্যাঁ, আপনার একটা নেটফ্লিক্স বা স্পটিফাই পাসওয়ার্ড হয়তো 10 সেন্টে বিক্রি হচ্ছে, কিন্তু আপনার ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড, যেটা দিয়ে সবকিছু কানেক্টেড, একদম, যা দিয়ে আপনার ফেসবুক থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত রিসেট করা সম্ভব, তার দাম কয়েকশো ডলার হতে পারে। বলেন কি? আর আপনার পুরো ডিজিটাল আইডেন্টিটি, যা দিয়ে ব্যাংক লোন নেওয়া যায় বা আরও বড় কোনো জালিয়াতি করা যায়, তার দাম $1000 ছাড়িয়ে যেতে পারে। আমি তো ভাবতাম হ্যাকাররা শুধু অ্যাকাউন্ট হ্যাক করে মজা পায় বা ব্যক্তিগত আক্রোশ থেকে করে। না, কিন্তু এটা তো একটা বিশাল সংগঠিত অপরাধের অর্থনীতি। এখন এটাই বাস্তবতা। এটা এখন একটা বিশাল ইন্ডাস্ট্রি। তার মানে আমার পাসওয়ার্ড শুধু একটা চাবি নয়, এটা ডার্ক ওয়েবে একটা মুদ্রা বা কারেন্সির মতো। ঠিক ধরেছেন, আপনার সামান্য তথ্য এই অর্থনীতির অংশ। তাই পাসওয়ার্ড এখন আর শুধু নিজের সুরক্ষার জন্য নয়, এই অপরাধ চক্রকে ঠেকানোর জন্যও শক্তিশালী হওয়া দরকার। বিষয়টা এখন অনেক পরিষ্কার হলো, কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। কি রকম? একদিকে আমরা সাধারণ ব্যবহারকারীরা নিজেদের পাসওয়ার্ড সুরক্ষিত করতে লড়ছি, অন্যদিকে আমাদের হাতে থাকা আরেকটি খবর বলছে তরুণদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। ওই গুগলের বিষয়টা? হ্যাঁ, যে গুগল নাকি ব্যবহারকারীদের ব্যক্তিগত ইমেইল পড়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দিচ্ছে, যদিও গুগল এই দাবিকে ভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু মানুষের মনে একটা সন্দেহের জন্ম দেয়, তাই না? ঠিক তাই। একদিকে আমরা নিজেদের ডেটা বাঁচাতে লড়ছি, অন্যদিকে যাদের হাতে ডেটা দিচ্ছি সেই বড় কোম্পানিগুলোকেও পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। এটাই বর্তমান ডিজিটাল যুগের সবচেয়ে বড় উভয় সংকট। দেখুন, গুগল বা অন্য প্রযুক্তি কোম্পানিগুলো যতই বলুক যে তারা আমাদের তথ্য সুরক্ষিত রাখছে, তাদের ব্যবসায়িক মডেলটাই হলো ডেটা নির্ভর। তারা হয়তো আপনার ইমেলের লেখাগুলো সরাসরি পড়ছে না, কিন্তু মেটা ডেটা, যেমন আপনি কাকে ইমেল করছেন, কখন করছেন, কোন বিষয়ে করছেন, এগুলো বিশ্লেষণ করেই তাদের অ্যালগোরিদম উন্নত হয়। তার মানে একটা ধূসর এলাকা থেকেই যাচ্ছে। অবশ্যই। তাই যখন এমন কোনো গুজব ছড়ায়, মানুষ সহজেই সেটা বিশ্বাস করে ফেলে, কারণ তাদের মনে আগে থেকেই একটা অবিশ্বাস কাজ করে। গুগলের অস্বীকার করার পরেও যে এই সংশয়টা থেকে যায়, এটাই প্রমাণ করে যে ব্যবহারকারী এবং প্রযুক্তি প্ল্যাটফর্মের মধ্যে বিশ্বাসের সম্পর্কটা কতটা ঠুনকো। একদম। তার মানে ব্যক্তিগত সতর্কতা আর প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা দুটোই সমানভাবে জরুরি। ঠিক। কিন্তু এই বড় কোম্পানিগুলো যে শুধু আমাদের তথ্য নিয়েই কাজ করছে তা তো নয়, এদের গবেষণার ফলেই তো অসাধারণ সব টুলস তৈরি হচ্ছে। ঠিক, এখানেই সংযোগটা। এই কোম্পানিগুলোর ডেটা প্রসেসিং ক্ষমতা এবং গবেষণার কারণে ন্যানো বানানা প্রো এর মতো যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি সম্ভব হচ্ছে। আমাদের পরের খবরটাই তো এটা নিয়ে। হ্যাঁ, অ্যাডোবি ফায়ারফ্লাই এবং ফটোশপের মতো সফটওয়্যারে গুগলের এই নতুন প্রজন্মের এআই যুক্ত করা হয়েছে, আর এটা তরুণ নির্মাতাদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। ন্যানো বানানা প্রো নামটা বেশ মজার। হ্যাঁ। কিন্তু এটাকে নতুন প্রজন্ম বা নেক্সট জেন কেন বলা হচ্ছে? আগের এআই মডেলগুলোর সাথে এর মূল পার্থক্যটা কোথায়? এটা শুধু টেক্সট কমান্ড দিয়ে ছবি তৈরির চেয়েও অনেক বেশি কিছু। আচ্ছা। ন্যানো বানানা প্রো এর বিশেষত্ব হল এর সিম্যান্টিক আন্ডারস্ট্যান্ডিং বা প্রাসঙ্গিক অর্থ বোঝার ক্ষমতা অনেক উন্নত। একটু সহজ করে বললে? ধরুন, আপনি যদি একে একটা সাধারণ কমান্ড দেন, যেমন একটি বিড়ালের ছবি আঁকো, তাহলে তো আঁকবেই। কিন্তু আপনি যদি বলেন আরও জটিল কিছু, হ্যাঁ, ধরুন আপনি বললেন একটা সাইবারপাঙ্ক শহরের ভেজা রাস্তায় দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করছে এমন একজন সাধু যার চোখে গভীর উদ্বেগ আর রাস্তার নিয়ন আলো তার মুখে এসে পড়েছে। বাহ! সে শুধু ছবিটাই আঁকবে না,
বরং সেই সাধুর চোখের দৃষ্টিতে উদ্বেগ আর রাস্তার নিয়ন আলো একটা ভেজা ভাবও ফুটিয়ে তুলবে। তার মানে ও শুধু শব্দগুলো নয়, আবেগটাও বুঝতে পারছে। একদম। এই যে শৈল্পিক সূক্ষ্মতা, এই আবেগটা বুঝতে পারা, এটাই আগের প্রজন্মের এআইতে ছিল না। বাহ, এটা তো শুধু ছবি বানানো নয়, এটা তো গল্প বলা। একটা টেক্সট কমান্ডের মাধ্যমে একটা পুরো আবহ বা মুড তৈরি করে ফেলা। ঠিক ধরেছেন। আমি তো এতদিন ভাবতাম এআই শুধু যান্ত্রিকভাবে কাজ করে, কিন্তু এটা তো প্রায় একজন শিল্পীর মতো করে ভাবছে। আর এ কারণেই সৃজনশীলতার জগতে প্রবেশের বাধাটা কমে আসছে। আগে এই ধরনের ছবি আঁকতে একজন ডিজিটাল আর্টিস্টের ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন লেগে যেত। এখন আর তেমনটা লাগছে না। কিন্তু এই ধরনের শক্তিশালী এআই চালানোর জন্য তো একটা ভালো মানের শক্তিশালী কম্পিউটারও দরকার। অবশ্যই। আমাদের দেশের প্রেক্ষাপটে অনেকের পক্ষেই তো হাই এন্ড গেমিং বা গ্রাফিক্স পিসি কেনা সম্ভব হয় না। ঠিক। এখানে কি আমাদের পরের খবরটা প্রাসঙ্গিক হয়ে ওঠে? একদম। আপনি দারুণ একটা সংযোগ খুঁজে বের করেছেন। আমাদের হাতে থাকা পরের খবরটি বলছে, বাংলাদেশে প্রথমবারের মতো এক্সচেঞ্জ করি এবং স্টারটেক নামে দুটি প্রতিষ্ঠান পাওয়ার আপ নামে একটি উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগটার কাজ কি? এর মাধ্যমে যে কেউ তাদের পুরনো ল্যাপটপ বা ডেস্কটপের বিনিময়ে একেবারে নতুন গেমিং ও গ্রাফিক্স পিসি কিনতে পারবে। ও, দারুণ তো! আমি তো এতদিন বিষয় দুটোকে আলাদা করে ভাবতাম। সফটওয়্যার ভালো হলো আর হার্ডওয়্যার কেনার সুযোগ বাড়ল। কিন্তু দুটো মিলে যে একটা নতুন ইকোসিস্টেম তৈরি হচ্ছে, যেটা দেশের তরুণদের জন্য একটা পেশাগত পথ খুলে দিতে পারে, এই সংযোগটা বেশ চমকপ্রদ। ঠিক তাই। এই দুটি খবরকে একসাথে দেখলে একটা চমৎকার চিত্র ফুটে ওঠে। একদিকে ন্যানো বানানা প্রো এর মতো সফটওয়্যার সৃজনশীল কাজের দরজা খুলে দিচ্ছে, আর অন্যদিকে পাওয়ার আপের মতো উদ্যোগ সেই দরজা দিয়ে ঢোকার জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার সহজলভ্য করে দিচ্ছে। ভাবুন, যার মাথায় দারুণ সব আইডিয়া আছে, কিন্তু একটা ভালো কম্পিউটারের অভাবে সে গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং শিখতে পারছিল না। এখন সে তার পুরনো সাধারণ ল্যাপটপটা দিয়ে একটা শক্তিশালী পিসি নিতে পারছে। একদম। এর ফলে সে শুধু শখের কাজই করবে না, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একজন পেশাদার হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তার মানে সৃজনশীলতার পথে সবচেয়ে বড় যে বাধা, অর্থাৎ প্রতিভা নয় বরং সরঞ্জামের অভাব, সেই বাধাটা ধীরে ধীরে দূর হচ্ছে। আশা করা যায় সফটওয়্যার এবং হার্ডওয়্যারের এই মেলবন্ধন দেশের তরুণ গেমার, ডিজাইনার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা নতুন এবং শক্তিশালী বাস্তুতন্ত্র তৈরি করছে। এটা সত্যি একটা আশার কথা। কিন্তু এই যে এত শক্তিশালী সফটওয়্যার আর হার্ডওয়্যারের কথা বলা হলো, এগুলো ব্যবহার করে তো আমরা প্রচুর পরিমাণে ডেটা তৈরি করি। উচ্চমানের ছবি, 4K ভিডিও, বড় বড় ডিজাইন ফাইল। হ্যাঁ, আর সেখানেই আসল সমস্যাটা শুরু হয়। কিছুদিন পরেই ফোনে বা ল্যাপটপে সেই পরিচিত নোটিফিকেশনটা আসে, ইয়োর স্টোরেজ ইজ অলমোস্ট ফুল। এটা আমাদের সবার সমস্যা। আর আমাদের হাতে থাকা শেষ প্রতিবেদনটি ঠিক এই সমস্যাটা নিয়েই কথা বলছে, জিমেল অ্যাকাউন্টের স্টোরেজ খালি করার উপায়। বিষয়টি আপাতদৃষ্টিতে খুবই ছোট এবং সাধারণ মনে হতে পারে, কিন্তু এর একটা গভীর তাৎপর্য রয়েছে। কী রকম? গুগল আমাদের যে 15 GB বিনামূল্যে স্টোরেজ দেয়, তা কিন্তু শুধু জিমেলের জন্য নয়। এটি জিমেল, গুগল ড্রাইভ এবং গুগল ফটোজের মতো একাধিক সেবার মধ্যে ভাগ হয়ে যায়। মানে সবকিছু মিলিয়ে মাত্র 15 জিবি? হ্যাঁ, আর এই সীমিত জায়গা আসলে আমাদের ডিজিটাল ডেটা ব্যবস্থাপনার গুরুত্বটা প্রতিনিয়ত মনে করিয়ে দেয়। কিন্তু এই ডিজিটাল হাইজিন বা ডিজিটাল পরিষ্কারতার কথা শুনতে ভালো লাগলেও, এটা কি আসলে কোম্পানিগুলোর একটা চতুর ব্যবসায়িক কৌশল নয়? মানে তারা আমাদের 15 জিবি জায়গা দিয়ে তাদের ইকোসিস্টেমে অভ্যস্ত করে তোলে। তারপর যেই আমাদের সব ডেটা সেখানে জমা হয়ে যায় এবং জায়গা শেষ হয়ে আসে, তখন আমাদের পয়সা দিয়ে অতিরিক্ত স্টোরেজ কিনতে একরকম বাধ্য করে। এটা তো এক ধরনের ফাঁদও বটে। আপনার পয়েন্ট একদম ঠিক। অবশ্যই এর মধ্যে একটা শক্তিশালী ব্যবসায়িক মডেল কাজ করছে। স্টোরেজ ভরে গেলে ব্যবহারকারী স্বাভাবিকভাবেই অতিরিক্ত স্টোরেজ কেনার দিকে ঝুঁকবেন, যা গুগলের একটি বিশাল আয়ের উৎস। তারা প্রথমে সেবাটিকে অপরিহার্য করে তোলে, তারপর সেই অপরিহার্যতাকে পুঁজি করে ব্যবসা করে। কিন্তু আমি বিষয়টার একটা অন্য দিকও তুলে ধরতে চাই। এই সীমাবদ্ধতার একটা ইতিবাচক প্রভাবও আছে। একটা ইতিবাচক প্রভাব? সেটা কিভাবে? এটা আমাদের ডিজিটাল জীবনে এক ধরনের শৃঙ্খলা বা পরিচ্ছন্নতা বজায় রাখতে বাধ্য করে। আচ্ছা। ভাবুন, আপনার বাসার ওয়ার্ড্রোব বা আলমারিতে যদি অসীম জায়গা থাকত, তাহলে কি আপনি কখনো পুরনো বা অপ্রয়োজনীয় কাপড় ফেলতেন? না, হয়তো ফেলতাম না।
সবকিছু জমিয়ে রাখতাম। ঠিক, কিন্তু জায়গা সীমিত বলেই আমরা বাছাই করতে শিখি কোনটা দরকারি কোনটা নয়। ডিজিটাল জগতেও তাই। ইন্টারেস্টিং। কোন ফাইলটা রাখা জরুরি, কোন ইমেলটা আর্কাইভ করা দরকার, আর কোনটা একেবারেই ডিলিট করে দেওয়া উচিত। তার মানে একটা ব্যবসায়িক শক্তি অজান্তেই আমাদের একটা ভালো অভ্যাস গড়ে তুলতে সাহায্য করছে। একরকমভাবে তাই। আমাদের বাস্তব জীবনের মতো ডিজিটাল জীবনেও আবর্জনা জমতে দেওয়া উচিত নয়। এই ছোট্ট অভ্যাসটি আমাদের অনলাইন জীবনকে অনেক বেশি গোছানো এবং কার্যকর করে তুলতে পারে। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনা থেকে কি দাঁড়ালো? আমরা শুরু করেছিলাম ডিজিটাল নিরাপত্তার সবচেয়ে মৌলিক বিষয়, পাসওয়ার্ড, আর তার পেছনের অন্ধকার অর্থনীতি দিয়ে। এরপর কথা বললাম প্রযুক্তি কোম্পানিগুলোর সাথে আমাদের বিশ্বাসের সম্পর্ক নিয়ে। সেখান থেকে আমরা দেখলাম সেই কোম্পানিগুলোই আবার ন্যানো ব্যানানা প্রোয়ের মতো এআই তৈরি করে সৃজনশীলতার নতুন দ্বার খুলে দিচ্ছে। আর সেই সৃজনশীলতাকে সবার কাছে পৌঁছে দিতে কিভাবে হার্ডওয়্যার বিনিময়ের মতো উদ্যোগ সাহায্য করছে। সবশেষে এই সবকিছুর ফলে তৈরি হওয়া ডিজিটাল জঞ্জাল পরিষ্কার করার মতো একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বললাম। এই আপাত বিচ্ছিন্ন সংবাদগুলো আসলে আমাদের বর্তমান প্রযুক্তি নির্ভর জীবনের একটি সামগ্রিক চিত্র তুলে ধরে। এখানে ঝুঁকি ও সুযোগ, ক্ষমতা ও ব্যবস্থাপনা সবকিছুই একসাথে চলছে। একদিকে ভয়, অন্যদিকে সম্ভাবনা। একদম। একদিকে যেমন ডার্ক ওয়েবে আপনার তথ্য বিক্রি হয়ে যাওয়ার ভয় আছে, তেমনি অন্যদিকে আছে এআই দিয়ে অসাধারণ কিছু তৈরি করার সুযোগ। আরও একটি গভীর দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে আশা করি। আজকের আলোচনা শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। এই সূত্রগুলো আমাদের জানাচ্ছে যে একদিকে এআই সৃজনশীলতাকে অবিশ্বাস্যভাবে সহজ করে দিচ্ছে এবং অন্যদিকে তথ্যের নিরাপত্তা একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন ভাবুন তো, অদূর ভবিষ্যতে যখন এই ন্যানো বানানা প্রোয়ের মতো এআই টুলগুলো আমাদের ব্যক্তিগত ইমেল, গুগল ড্রাইভ অর্থাৎ আমাদের সবকিছুর সাথে আরও গভীরভাবে যুক্ত হয়ে যাবে, তখন ব্যক্তিগত তথ্য এবং মৌলিক সৃষ্টি এই দুটো ধারণার সংজ্ঞা ঠিক কিভাবে বদলে যেতে পারে। কোনটা আমার তৈরি আর কোনটা এআই এর সৃষ্টি, আর আমার কোন ব্যক্তিগত তথ্য ব্যবহার করে সেই সৃষ্টি তৈরি হলো, সেই সীমারেখাটা আমরা ভবিষ্যতে কিভাবে টানব।